Hello dear learners and viewers, welcome back to Arnav Academy again. Arnav Academy এর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে গণিত, পদার্থবিজ্ঞান, বোটানি, জুওলজি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন, তাদের জন্য নন মেজর রসায়ন এক কোর্সটা কিন্তু রয়েছে। আমাদের প্ল্যাটফর্ম থেকে নন মেজর রসায়ন একের কোর্সে চলমান আছে। আমাদের একটা অফার চলমান আছে, সেটা হচ্ছে 800 টাকার কোর্স ফি 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি নন মেজর রসায়ন একের সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন। যারা একদমই পড়া শুরু করেননি, যাদের ক্যাপাসিটি আছে 10 থেকে 15 দিন ইফোর্ট দেওয়ার, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এখান থেকে A+ থেকে ফার্স্ট ক্লাস মার্ক একটা কমন পাওয়ার আপনাদের সম্ভাবনা আছে। আপনারা যারা আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা হচ্ছে ফেসবুকের সেন্ড মেসেজ বাটন অথবা কমেন্ট বাটন অথবা ক্যাপশন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে আমার বিস্তারিত লিঙ্ক দেওয়া থাকবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে পারেন। যারা এখনও মেসেঞ্জার গ্রুপে যুক্ত হননি, তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন, আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেবো। আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এর নামটা হচ্ছে সলিউশনস, যেটা কিনা বাংলায় বলা হচ্ছে দ্রবণসমূহ। নন মেজর রসায়ন একের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমি প্রথম যে 2টা এপিসোড দিব, সেই 2টা এপিসোড আমি মোটামুটি 99.99% শিওর এই 2টা এপিসোড থেকে পরীক্ষায় 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 2টা দেবো, 2টা থেকে 2টাই আসবে। যদি কপাল খারাপ থাকে তাহলে 2টা থেকে একটা আসবে, যদি কপাল ভালো থাকে তাহলে 2টাই আসবে। কিন্তু একটা 100% আসবে, গ বিভাগে আসবে 10 মার্কের জন্য। তো এখানে কোন 2টা প্রশ্ন দেখেন, এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান ডপের সমীকরণে। এটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে নোট করেছি, এখানে কিছু কথা লিখে রেখেছি। এই পেজে গিয়ে আমি বিস্তারিত লিখব, আপনাদেরকে বোঝাবো। আর একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে এপিসোড 2-তে দিব, সেটা হচ্ছে প্রয়োগ এবং সীমাবদ্ধতা সহ হেনরির সূত্র। এটাও কিন্তু আমি আমার মতো করে নোট করেছি, এটা আমি এখন আর শো করতেছি না। আমি একটা লেকচার জাস্ট ইউটিউবে একটু ফ্রি করে দিব আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য। আর মোটামুটি এই অধ্যায়ের আরও বেশ কিছু লেকচার দিব, সেগুলো সব আপনারা যারা পেইড ক্লাস করছেন সেগুলো সব সিক্রেট গ্রুপেই দেওয়া হবে। অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান ডপের সমীকরণ, এটা 16 সাল এবং 21 সালে এসেছিল। প্রয়োগ এবং সীমাবদ্ধতা সহ হেনরির সূত্রের সীমাবদ্ধতা, এই 2টা প্রশ্ন থেকে 100% একটা গ বিভাগে আসবেই। কপাল ভালো থাকলে 2টাও চলে আসতে পারে। তো আসেন আজকে আমরা কোশ্চেন 1 নিয়ে আলোচনা শুরু করি। আপনারা যারা আজকের এই লাইভটি আপনারা দেখছেন আমার পেজ থেকে, তারা একটু লাইভটি শেয়ার করে দিবেন কাইন্ডলি, এবং যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন, আমাকে মেসেজ করেন। দেখুন, এই প্রশ্নটা আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা একটুখানি দেখলে এটা আশা করছি বুঝে যাবেন। খুব শর্টে আলোচনা করব, সহজভাবে আলোচনা করব, যেহেতু আপনাদের পরীক্ষা নিকটে। একটা লেকচারের পিছনে আমি যদি 40 মিনিট দিই তাহলে এটা আপনাদেরকে দুর্বোধ্য লাগবে। আমি চেষ্টা করব 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা শেষ করার। অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান ডপের সমীকরণ প্রতিপাদন করে 16 সাল এবং 21 সালে এসেছিল। দেখুন, আমরা প্রথমে লিখবো হচ্ছে 1887 সালে বিজ্ঞানী ভ্যান ডফ, ইনি একজন বিজ্ঞানী, ভ্যান ডফ অসমোটিক চাপ নির্ধারণ করেন। এখন হোয়াট ইজ অসমোটিক চাপ, হোয়াট ইজ কল্ড অসমোটিক প্রেশার, এটা আমরা আসছি, আগে একটু পড়ি। 1887 সালে বিজ্ঞানী ভ্যান ডফ অসমোটিক চাপ নির্ধারণ করে সুনির্দিষ্ট কিছু সূত্র প্রকাশ করেন। এই সূত্রগুলোই অসমোটিক চাপ সূত্র বা ভ্যান ডফের চাপ সূত্র নামে পরিচিত। তাহলে যেটাই ভ্যান ডফের সমীকরণ সেটাই হচ্ছে অসমোটিক চাপ সূত্র। সূত্রগুলো নিম্নরূপ। আচ্ছা, সূত্রগুলো আমরা পড়ব, তার আগে আমরা একটু অসমোটিক চাপ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিই। এই অসমোটিক প্রেশারটা কি আমরা খুব সহজে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা একটা পেজ নিয়ে নিই। এখন এই পেজে আমি একটু আপনাদেরকে বোঝাতে পারি, যেরকম অসমোটিক চাপ জিনিসটা কি। অসমোটিক চাপ হচ্ছে কোনো দ্রবণ এবং বিশুদ্ধ দ্রাবককে, কোনো একটা দ্রবণ। আচ্ছা, এখানে মনে করেন যে একটা দ্রবণ আছে, ঠিক আছে। এখন এই দ্রবণের মধ্যে কিন্তু 2টা পদার্থ থাকে, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক। এখন অসমোটিক চাপ হচ্ছে এই দ্রব এবং দ্রবককে একটা পর্দা দ্বারা পৃথক করে দেওয়া হবে। এই দ্রব এবং দ্রাবক যেটা আছে, মনে করেন এই দ্রব এবং দ্রাবক এর ভিতরে আছে, এই ভিতরটাকে আমরা একটা পর্দা দ্বারা পৃথক করে দিলাম। এটা মনে করেন একটা পর্দা। এই পর্দা দ্বারা পৃথক করার ফলে দ্রবণের উপর অতিরিক্ত যদি আমি একটা চাপ প্রয়োগ করি, অর্থাৎ এই দ্রব এবং দ্রাবক এর মধ্যেই তো আছে, যে পদার্থ দ্রবীভূত হয় সেটা দ্রব, যেটা হচ্ছে তরল সেটা হচ্ছে দ্রাবক। আচ্ছা, এখন এই দ্রব এবং দ্রাবককে যদি আমি একটা পর্দা দ্বারা পৃথক করে দিই এবং এই দ্রবণের উপর অতিরিক্ত একটা যদি চাপ প্রদান করি, অতিরিক্ত প্রেসার যদি আমি এখানে ক্রিয়েট করি, তাহলে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে এর বাষ্প চাপ
দ্রাবকের বাষ্পচাপের সমান হয়। তার মানে এই যে দ্রবণের টোটাল বাষ্পচাপ এই টোটাল বাষ্পচাপটা কার সমান হয়? এই দ্রাবকের বাষ্পচাপের সমান হয়। দ্রাবকের বাষ্পচাপ এই দুটো কি হয়ে যায়? সমান হয়ে যায়। তো এই দুইটা সমান হয়ে গেলেই কিন্তু আমরা তাকে অসমোটিক চাপ বলতে পারি। হ্যাঁ, অসমোটিক চাপকে পাই দ্বারা প্রকাশ করা হয়। অসমোটিক চাপকে পাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে কনসেপ্ট আমি বললাম, এইটা আপনাদের কুইজ যে প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন আসে ক বিভাগে, এটা 100% মনে করেন আপনাদের পরীক্ষায় আসবেই। এই অসমোটিক চাপ কাকে বলে? এটা বিগত সালে 2004 সাল এবং 2007 সালে এসেছে। আপনাদের সময় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আপনারা যারা নোট করছেন আমার ক্লাসটা, তারা এইভাবে নোট করে নিতে পারেন। কোনো দ্রবণ, আমি বলছি দেখুন আমার ভাষায়, কোনো দ্রবণ এবং বিশুদ্ধ দ্রাবককে, অর্থাৎ এই যে টোটাল যে দ্রবণটা আছে, এই টোটাল দ্রবণের সাথে এই যে বিশুদ্ধ যে দ্রাবকটা আছে, এই দ্রবণ এবং এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবককে যদি একটি অর্ধবিশ্লেষ্য বা অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা পৃথক করা হয়, তাহলে অতিরিক্ত যদি চাপ এই দ্রবণে প্রয়োগ করা হয়, তাহলে অতিরিক্ত বাষ্পচাপ বা টোটাল বাষ্পচাপ এই দ্রাবকের বাষ্পচাপের সমান হয়। তাকে অসমোটিক চাপ বলে। একে পাই দ্বারা প্রকাশ করা হয়। আমি যে সংখ্যাটা বললাম একদম র ভাষায় বললাম, নিজের ভাষায় বললাম। আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে বই থেকে কুইজ অংশে এই প্রশ্নটা দেখে নেবেন, দেখে অ্যান্সারটা সাজিয়ে নেবেন। আশা করছি এতটুকু আপনাদেরকে আমি বোঝাইতে পেরেছি। এই বেসিকটা লাগতো, সেই কারণে আমি আপনাদেরকে এটা বলে দিলাম। ঠিক আছে? ইয়েস। এখন আসি মেইন আলোচনায়। ওকে, আপনারা যারা এই যে অসমোটিক চাপের যেটা বিষয়টা সেটা যদি ক্লিয়ার না হন, তাহলে কিন্তু ভিডিওটা পজ করে আবার একটু আগে যে সেটা বুঝে নেবেন। আর ব্যাপারটা এরকম না যে এটা বুঝতেই হবে, জাস্ট একটু ধারণা দিলাম। আপনাদের এত বেসিক লাগবে না এটা পড়ানোর জন্য, কিন্তু আমি একটু দিয়ে দিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রথম সূত্র, বিজ্ঞানী ভ্যান ডপ কি বলছেন? প্রথম সূত্রতে কি বলছেন? স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রবণের অসমোটিক চাপ তার মোলার ঘনমাত্রার সমানুপাতিক। দেখুন, স্থির তাপমাত্রায় অর্থাৎ টেম্পারেচার যেটা হবে সেটা কিন্তু একদম স্থির হবে, কনস্ট্যান্ট হবে। কোনো নির্দিষ্ট দ্রবণের অসমোটিক চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? পাই দ্বারা প্রকাশ করছি। দ্রবণের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। মোলার ঘনমাত্রাটাকে কি দ্বারা প্রকাশ করি? আমরা এইচএসসি লেভেলে করে আসছি, সি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ অসমোটিক চাপ মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এইটাই কিন্তু বলছে। এখন এইটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো? দেখুন, ব্যাখ্যা। যদি স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের অসমোটিক চাপ পাই হয়, এখানে শুধু অসমোটিক চাপ বলছিলাম, এখন ব্যাখ্যার সময় অসমোটিক চাপকে আমরা পাই ধরে নিলাম, কমা দ্রবণের মোলার ঘনমাত্রা সমানুপাতিক, এবং দ্রবণের ঘনমাত্রা যদি সি হয়, তবে সূত্র অনুসারে আমরা কি লিখব? এবার আমরা এখানে আসছি। ওকে, এখন দেখুন, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখে নিই আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জি, আশা করি ভিডিওটা ক্লিয়ার আছে, এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? যে অসমোটিক চাপ মোলার ঘনমাত্রা সমানুপাতিক। তাহলে অসমোটিক চাপ কি? অসমোটিক চাপকে পাই দ্বারা প্রকাশ করা হয়। আর অসমোটিক চাপ কার সমানুপাতিক? মোলার ঘনমাত্রার। অর্থাৎ সমানুপাতিক মোলার ঘনমাত্রা হচ্ছে সি, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, আর মোলার ঘনমাত্রা হচ্ছে সি। এখানে আমরা লিখতে পারি যখন তাপমাত্রা স্থির, কারণ সূত্রেই ছিল তাপমাত্রা স্থির থাকলে। এখন একটা কমন জিনিস আমরা করি, সেটা আপনার ইন্টারমিডিয়েটেও দেখে আসছেন। এই যে পাই, এই পাই ইকুয়াল টু এই যে সমানুপাতিক যে চিহ্নটা আছে সেইটা উঠাই দিলে একটা অতিরিক্ত ধ্রুবক নিতে হয়। হ্যাঁ, সেই ধ্রুবকটাকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম। আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন, কে ইন্টু সি। এখানে কি? এখানে কে ধ্রুবক, এখানে কে ধ্রুবক। এইটাই কিন্তু হচ্ছে প্রথম সূত্র। আর একভাবেও আমরা এখানে সির মানটা বসিয়ে দিতে পারি। সির মানটা আমরা জানি সি ইকুয়াল টু কিন্তু এন বাই ভি, অর্থাৎ সি ইকুয়াল টু এন বাই ভি। এটা কীভাবে পাই আপনাদের মনে আছে কিনা? আচ্ছা, এটাও একটু লিখি। যদি এন মোল দ্রব ভি লিটার দ্রবণে
দ্রবণে দ্রবীভূত থাকে, তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি, সি ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ এন মোল দ্রব্য যদি ভি লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ মোলার ঘনমাত্রা সি ইকুয়াল টু দ্রব্য সংখ্যা ভাই আয়তন। এখন এই সির মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, সি এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে এটা কি হবে, 1 নাম্বার বিলংস টু অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই যে কথা 1 নম্বর বিলংস টু দিয়েছে একই কথা। এখানে হচ্ছে পাই ইকুয়াল টু কে গুণ এই যে এখানে সির মান হবে হচ্ছে এন বাই ভি, তাহলে এই ভিটাকে এই পাশে আমি দিয়ে দিই, তাহলে হচ্ছে পাই ইন্টু ভি গুণ কে ইন্টু এন। তাহলে এই কে তো সমানুপাতিক ধ্রুবক, তাহলে এর সাথে যেটা গুণ করা হবে সেটাও তো ধ্রুবকই হবে, তাই না। তাহলে এটা হচ্ছে পাই ইন্টু ভি ইকুয়াল ধ্রুবক। এটাই কিন্তু হচ্ছে প্রথম সূত্র, এটাই অসমোটিক চাপ সম্পর্কিত প্রথম সূত্র। আশা করছি আমি খুব সহজে আপনাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। এরপরে দেখুন, আচ্ছা এখানে একটু জায়গা ফাঁকা রেখেছিলাম, এখানে আপনারা সুতরাং লিখতে পারেন এই যে পাই মানে কি, এখানে পাই হচ্ছে আমরা অসমোটিক চাপ, হ্যাঁ, তাহলে লিখতে পারেন অসমোটিক চাপ ও ভিতে কি আয়তন, অবশ্যই। তাহলে অসমোটিক চাপ এবং আয়তন গুণফল একটি ধ্রুবক সংখ্যা, সুতরাং অসমোটিক চাপ এবং আয়তন গুণফল একটি ধ্রুবক সংখ্যা, এটা লিখে দেন। সুতরাং আপনারা লিখে নিলেও হতো, সুতরাং একদম দেখে লিখতে হবে, অসমোটিক চাপ ও অসমোটিক চাপের সাথে কি আছে, আয়তন গুণফল মানে কি এই দুইটার গুণফল, হ্যাঁ, আয়তনের গুণফল একটি ধ্রুব সংখ্যা। এরপরে আমরা দ্বিতীয় সূত্র চলে যাব, দ্বিতীয় সূত্রটাও লিখতে হবে, আমরা টোটাল 3টা সূত্রের মাধ্যমে এটা শেষ করার চেষ্টা করব। দেখুন দ্বিতীয় সূত্রে কি বলছে, স্থির ঘনমাত্রা বিশিষ্ট, এখানে হচ্ছে ঘনমাত্রা স্থির, আগেরটাই ছিল টেম্পারেচার স্থির, স্থির ঘনমাত্রা বিশিষ্ট কোন দ্রবণের অসমোটিক চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ এখানে অসমোটিক চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি গাণিতিকভাবে অর্থাৎ এখানে আর ব্যাখ্যা করলাম না অসমোটিক চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কেন ব্যাখ্যা করলাম না, কারণ আগে বলেছি, যা লিখবো সব গুছিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে অসমোটিক চাপকে হচ্ছে পাই দ্বারা প্রকাশ করা হয়, পাই সমানুপাতিক এখানে হচ্ছে কি পরম তাপমাত্রা, টিতে হচ্ছে টেম্পারেচার, তাহলে পাই সমানুপাতিক টি, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পাই ইকুয়ালস টু এটা উঠাই দিলাম, সমানুপাতিক যদি আমি উঠাই দিই তাহলে একটা অতিরিক্ত ধ্রুবক আসবে কে, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য রেড পেন দিয়ে লিখছি, আপনাদের এরকম লেখার দরকার নাই, ঠিক আছে, টি। আচ্ছা এখানে আরেকটা কথা আমরা লিখে দিতে পারি, এখানে হচ্ছে ঘনমাত্রা স্থির, ঠিক আছে, তাহলে যেখানে সি স্থির, সিতেই কিন্তু ঘনমাত্রা, হ্যাঁ, আর এখানে কি লিখবো, কে সমানুপাতিক ধ্রুবক, কে সমানুপাতিক ধ্রুবক এবং টি পরম তাপমাত্রা, না লিখলেও হয়। পরম তাপমাত্রা, তাহলে এবার লাস্টে আপনারা এটা লিখে দিতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো দ্রবণের অসমোটিক চাপের উপর তাপমাত্রার প্রভাব অনুরূপ, তাহলে এটা না লিখলেও হবে, এই যে দ্বিতীয় সূত্র দিয়ে এতটুকু লিখলে হবে,
এই যে অসমোটিক চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক, এটা কিন্তু সমানুপাতিক, ঠিক আছে। ব্যস্তানুপাতিক হলে হয়তো কিন্তু 1/T। আচ্ছা, এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। এরপরে আমরা তৃতীয় সূত্রটা ব্যাখ্যামূলক, এটা গাণিতিকভাবে কোনো কিছু না। তৃতীয় সূত্রটা আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। ইয়েস, এখন দেখুন এখানে বলা হচ্ছে কি তৃতীয় সূত্র, স্থির তাপমাত্রায় সম আয়তনের, অর্থাৎ এখানে টেম্পারেচারটা আবার স্থির হবে। প্রথমটাই কিন্তু টেম্পারেচার স্থির ছিল, তারপরেরটাই হচ্ছে ঘনমাত্রা স্থির ছিল, আর এইটাই আবারও টেম্পারেচার স্থির হচ্ছে। টেম্পারেচারটা যদি স্থির থাকে এবং আয়তনটা যদি সমান থাকে সম আয়তনের, তাহলে বিভিন্ন দ্রবণে সমসংখ্যক মোল পরিমাণ বিভিন্ন দ্রবীভূত থাকলে ওই সকল দ্রবণের অস্ফটিক চাপের মান পরস্পর সমান হবে। খেয়াল করুন, টেম্পারেচার স্থির থাকবে এবং আয়তনটা সমান হবে, তখন বিভিন্ন দ্রবণে, সে যে দ্রবণই হোক না কেন, সমসংখ্যক মোল পরিমাণ দ্রবীভূত থাকলে, অর্থাৎ 1 মোল 2 মোল 3 মোল, তো এই যে দ্রবীভূত থাকার একক তো মোল, তাই সেটাই বলছে যদি সমান সংখ্যক মোল দ্রবীভূত থাকে তাহলে তাপমাত্রাও ঠিকঠাক থাকবে, একই থাকবে, আয়তন সমান থাকবে, দ্রবও সমান যদি থাকে, এই সবগুলো যদি সমান থাকে তাহলে ওই সকল দ্রবণের অসমোটিক চাপের মান পরস্পর সমান হবে। কারণ কি, এইগুলো তো অলওয়েজ সেম থাকছে, সুতরাং অসমোটিক চাপের তো আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আয়তনটা যখন সেম থাকছে, টেম্পারেচারটা যখন স্থির থাকছে এবং দ্রবর পরিমাণও যখন সেম থাকছে, তখন এই যে অসমোটিক চাপ এইটাও হচ্ছে সেম হবে। সকল দ্রবণের ক্ষেত্রে এটা একই হবে। সুতরাং আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য 3টি সূত্রই একইভাবে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য 3টি সূত্রই। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই লাইনটা কেন লিখলাম দেখেন তো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে 3টা সূত্র আছে কিন্তু, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। ওই যে 3টা সূত্র, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র এখানে যেটা লিখলাম এরই কিন্তু অনুরূপ। হ্যাঁ, সেই কথাই বলা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য 3টি সূত্র একইভাবে লঘু দ্রবণের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা তো একটা দ্রবণের ক্ষেত্রেই আমরা বের করছি, যে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র দ্রবণের ক্ষেত্রেই বের করছি। তাই বলা যায় যে লঘু দ্রবণের আচরণ আদর্শ গ্যাসের আচরণের অনুরূপ। তাই বলা যায় যে লঘু দ্রবণের আচরণ আদর্শ গ্যাসের আচরণের অনুরূপ। প্রশ্নটা এইভাবে অনেক সময় আসতে দেখা যায় যে প্রমাণ করো যে লঘু দ্রবণের আচরণ আদর্শ গ্যাসের আচরণের অনুরূপ, তখনও কিন্তু এই সেম হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র দিয়ে। এইটা লেখার উদ্দেশ্যই হচ্ছে কেউ যদি এই পর্যন্ত লিখে রেখে দেন তাও হবে, এটা লিখলে ভালো হয়। আশা করছি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। এপিসোড 2-তে আমি এই প্রয়োগ এবং সীমাবদ্ধতা সহ হেনরির সূত্র ব্যাখ্যা করব, একদম এইভাবে নোট করে দেবো। প্রত্যেকটা ক্লাস আমি বেসিক দেব এবং বোঝাবো, প্লাস প্রেজেন্টও করে দেবো কীভাবে লিখবেন। বই লাগবে না, আশা করছি এখান থেকে কমন আসবে। ধন্যবাদ ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক বাটন হিট করে দেবেন। থ্যাংক ইউ।